বন্ধুরা, মুভি রিভিউ চ্যানেলের নতুন সংযোজন সিনে নিউজ এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য। 1996 সালের 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে যান সালমান শাহ। সেখানে তার সহশিল্পী ছিলেন নায়িকা শাবনূর। কিছুক্ষণ পর সালমান তার বাবা কমরউদ্দিন চৌধুরীকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ঘনিষ্ঠভাবে খুনসুটি করছে। সালমান প্রায়ই এ ধরনের খুনসুটি করতেন, সামিরাকে উত্তেজিত করে তুলতেন। কিছুক্ষণ পর কমরউদ্দিন চলে গেলে সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা খারাপ দেখে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। সালমানের সঙ্গে কথা বন্ধ করে দেন সামিরা, তাকে বোঝাতে থাকেন বাদল। বেরিয়ে যাওয়ার সময় সালমান এফডিসির প্রধান ফটকের সামনে নেমে আড্ডা দেন, যা এর আগে কখনো করেননি। রাত 11টার দিকে নিউ স্ক্যাটন রোডের স্ক্যাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। সামিরাও তখন ঘরে। 11:30টার দিকে সালমান বেডরুমে গিয়ে টিভি দেখেন, তখনও তাদের মধ্যে কথা বন্ধ। 12টার দিকে সালমানের মোবাইলে একটা ফোন আসে। তিনি বাথরুমে গিয়ে কথা বলে বেরিয়ে টিভি বন্ধ করে অডিও ক্যাসেট ছাড়েন। এ সময় আরও একটি ফোন আসে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজিত হয়ে সালমান মোবাইল ফোন সেটটি ভেঙে ফেলেন। ক্ষুব্ধ সামিরা ব্যাগ গুছিয়ে ধানমন্ডি 27 নম্বরে ফুপুর বাসায় যাওয়ার জন্য রওনা হন। সালমানের পিএ আবুল ইন্টারকমে দারোয়ানকে গেট না খুলতে নিষেধ করেন। সামিরা ফিরে এলে সালমান তাকে ফুপুর বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 6 সেপ্টেম্বর সকালে তুমি শুধু তুমি ছবির শুটিংয়ে যাওয়ার কথা থাকলেও সালমান ঘুমাতে থাকেন। বাজারে পাঠানো হয় তার দেহরক্ষী দেলোয়ারকে। এ সময় কমরউদ্দিন তার ছেলের ফ্ল্যাটে আসেন। সালমানকে বলেন মা, ভাই ও তাকে নিয়ে সিলেটে যাবেন। এ সময় সিদ্দিক নামের এক প্রযোজকও আসেন। কমরউদ্দিন ও সিদ্দিক চলে যাওয়ার পর সামিরা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল 11টার দিকে সালমান ঘুম থেকে উঠে দুই কাজের মেয়ের একজনকে ডেকে চা ও পানি খান। কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেন। ঢোকার আগে আবুলকে বলে যান আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। 11:30টার দিকে আবুল সামিরাকে জাগিয়ে বলেন অনেকক্ষণ আগে ড্রেসিং রুমে ঢুকলেও তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সামিরা দরজার ডুপ্লিকেট চাবি খুঁজতে থাকেন। 11:45টায় ডুপ্লিকেট চাবি দিয়ে আবুল ও সামিরা ড্রেসিং রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন সালমান। সামিরা ও দুই কাজের মেয়ে সালমানকে উঁচু করে ধরেন। পাশের বাসার কাজের মেয়ে দড়ি কেটে সালমানকে নামিয়ে আনেন। দড়িটি ছিল ব্যায়ামের যন্ত্র থেকে বের করা। সালমান ফ্যান পর্যন্ত ওঠেন ঘরে থাকা একটি কাঠের মই বেয়ে। নামানোর পর পাশের বাসার কাজের মেয়েটি বলে শরীর এখনো গরম, উনি মরেননি। তখন মাথায় ও গায়ে তেল মালিশ করা হয়। এ সময় মে ফেয়ার বিউটি পার্লার থেকে সামিরার বান্ধবী রুবি এসে শুশ্রূষায় অংশ নেন। হাউজিং কমপ্লেক্সের ম্যানেজারও আসেন। দুপুর 12:30টার দিকে চলচ্চিত্রের প্রোডাকশন ম্যানেজার সেলিম এসে সালমান শাহ মরার মতো পড়ে থাকতে দেখে সালমানের বাবা কমরউদ্দিনকে খবর দেন। খবর পেয়ে কমরউদ্দিন, সালমানের মা নীলা চৌধুরী, ভাই শাহরান ছুটে আসেন ঘটনাস্থলে। তারা গিয়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য লিফট দিয়ে নামতে যান। এ সময় লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে 15 মিনিট দেরি হয়। পরে তাকে নামিয়ে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সালমান শাহের বাবা কমরউদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যু মামলা করেন। পরবর্তী সময়ে মা নীলা চৌধুরী সালমানের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। এই পর্যায়ে পুরো ব্যাপারটি খুবই নোংরা পর্যায়ে চলে যায়। নীলা চৌধুরী অভিযোগ করেন সামিরার সাথে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই দুজন মিলে সালমানকে হত্যা করেছে। সামিরা পাল্টা অভিযোগ করেন যে নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসতো এবং এটা নিয়ে সালমান ও তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান শাবনূরের প্রেমকেও দায়ী করে। সালমান শাহের এক ভক্ত লিখেছেন 2001 থেকে সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে আমার পরিচয় ঘটে এবং নীলা আপার কাছে
যাওয়া আসার কারণে ধীরে ধীরে আপার বেশ স্নেহভাজন হয়ে উঠি। ফলে খুব কাছ থেকে সালমান শাহ ও তার পরিবার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাই। প্রায় সময় তখন আফসোস করতাম, ইস যদি সালমান বেঁচে থাকতো এই সময়, তাহলে কাছ থেকে তাকেও দেখার সুযোগ হতো। সালমানের ধানমন্ডি বাসভবনেও গিয়েছিলাম। সেখানে সালমানের ব্যবহৃত সকল আসবাবপত্র, কাপড় চোপড় সহ তার শৌখিনতা সম্পর্কেও একটা ধারণা পেয়েছিলাম। 3 বছরে পরিবারটির সাথে মেলামেশায় যা বুঝলাম সেটা হলো সালমানের মৃত্যু কোনো আত্মহত্যা ছিল না, সেটা পুরো স্পষ্ট। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং এই হত্যার পিছনে সালমানের খুব কাছের মানুষ জড়িত এবং আগে থেকে কেউ কেউ কিছুটা টেরও পেয়েছিল। কিন্তু কোনো এক অজানা রহস্য সেই হত্যাটা আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করা হলো এবং এই হত্যার কোনো কুলকিনারা আজ পর্যন্ত হয়নি, যার পিছনে সালমানের কোনো এক আপনজন সহ বাহিরের চিহ্নিত শত্রু জড়িত ছিল। এই হত্যার বিচার আজও হয়নি এবং হয়তো আগামীতেও হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত।